শুরু হচ্ছে সহজ সাহিত্যের গল্প পাঠ। আজকের গল্প লেখক বিজয় দাসের লেখা প্রথম ছোট রহস্য উপন্যাস ডেথ সার্কেল। স্কুল জীবন থেকে লেখক বিজয় দাসের কলম আজও জীবিত। প্রথম প্রকাশিত যৌথ কবিতা সংকলন নবদিগন্ত দেশ পাবলিকেশন হাউস থেকে 2017 সালের বইমেলায়। লেখক বিজয় দাস নিয়মিত বেশ কয়েকটি প্রখ্যাত ম্যাগাজিনের সাথে যুক্ত। ডেথ সার্কেল ওনার লেখা প্রথম ছোট রহস্য উপন্যাস। তার সৃষ্ট চরিত্র রহস্য সন্ধানী সমদর্শী রায়ের আত্মপ্রকাশ এই উপন্যাসের মাধ্যমে। গল্প পাঠে সৃজিত, স্বর্ণালী, প্রকাশ, সুকন্যা, বিনায়ক এবং বিজয়। সাউন্ড ও স্পেশাল এফেক্টে বিনায়ক। শুরু হচ্ছে আজকের গল্প ডেথ সার্কেল। আজ প্রথম পর্ব। রোজ সকালে গ্যারেজ খোলার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েন নীলরতনবাবু। নীলরতনবাবু প্রায় ছেলেবেলা থেকে এই কাজের সাথে যুক্ত। ছোটবেলায় তার বাবা এই একই পেশায় যুক্ত ছিলেন। তার বাবা গত হয়েছেন প্রায় বছর 7 হবে। তাদের বর্তমান বাড়ির থেকে গ্যারেজের দূরত্ব মিনিট 15। গাড়ির গ্যারেজ থাকা সত্ত্বেও তিনি কোনোদিন গাড়ি নিয়ে তার কর্মস্থলে যাননি। বলা যায় এটা তার ব্যক্তিগত অভ্যাস। রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে সকালের চা খেতে খেতে একটা ধর্মমূলক বই নিয়ে তিনি পড়তে বসলেন। তারপর সকালের খাবার খেয়ে একটা ভাঙা সাইকেলে চেপে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিলেন। তার বয়স বছর 57 হবে। একটা সাদা পাজামা আর ওপরে একটা সাদা শার্ট পরে তিনি বেরিয়ে পড়তেন। দোকানটা তাদের নিজেদের নয়, তার বাবার আমল থেকেই ভাড়া দিয়ে চলছে। দোকানে বর্তমানে 2 জন কাজ করে। একজনের নাম রথিন আর অন্যজন বিনু। আজ রবিবার। প্রতিদিনের মতো আজ সকালেও নীলরতনবাবু তার সাইকেলটা নিয়ে গ্যারেজে পৌঁছেছেন। রথিন তখন গ্যারেজ খুলে সবে যন্ত্রপাতি গোছাতে ব্যস্ত। হঠাৎ গ্যারেজের ওপর থেকে শব্দ আসলো। এভাবে আর কতদিন চলবে নীলরতন? সকাল সকাল গ্যারেজ খুলতেই এসব কথা শুনে নীলরতনবাবু একটু মনক্ষুণ্ণ হন। কারণ এর আগেও অনেকবার উমাশঙ্করবাবু এমন অনেক কথা বলেছেন। কথা না বাড়িয়ে তিনি দোকানের ভিতরে প্রবেশ করতে গিয়ে বাঁদিকে থাকা জলের বালতিতে পা বেঁধে জল সব পড়ে যায়। নীলরতনবাবু রথিনের ওপর ভীষণভাবে চিৎকার করে ওঠেন। তুই সব কিছুতে গোল পাকাইছিস। নিজের কোনো রকম দোষ না দেখতে পেয়ে প্রতি উত্তরে রথিনও নীলরতনবাবুর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেন। ঝগড়া এতটা খারাপ জায়গায় এসে দাঁড়ায় যে কর্মচারী ও মালিকের মধ্যে প্রায় মারামারি হবার জোগাড়। আমি আছি বলে তোর চলে। ইতিমধ্যে উপস্থিত হয় বিনু। হ্যাঁ, কথা শোনাইব। খুব সাদামাটা, কথা একটু লম্বা, একগাল কাঁচা পাকা দাড়ি। করবি তুই? সব ঝামেলা মিটমাট করে দেয় সে। তারপর রথিন দোকান ছেড়ে বেরিয়ে যায়। তুমি খাও তোমার গ্যারেজ নিয়ে, আমি চললুম। যা 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 যা, চলে যা চলে যা। নীলরতনবাবুর কিছুটা মদ খাবার প্রবণতা দিন দিন বাড়তে থাকে। যদিও তিনি আগে মদ খেতেন, কিন্তু তা সাময়িক। রথিনের সাথে এরকম ঝগড়া বা অশান্তি তাকে সেদিন সারা রাত ঘুমোতে দেয়নি। পরদিন সকালে বিনু কাজে এলেও রথিন কিন্তু কাজে আসেন। তাকে অনেকবার ফোন করেছেন নীলরতনবাবু নিজে।
তার কোনো প্রতিউত্তরও মেলেনি। নীলরতন বাবুর একমাত্র সন্তান মারা গেছে গত বছর, তাই তিনি রথিনকে নিজের সন্তানের মতোই দেখতেন। তার এভাবে দোকান ছেড়ে চলে যাওয়া নীলরতন বাবু মনের থেকে মেনে নিতে পারেননি। প্রতিদিন গ্যারেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি গ্যারেজের কাঁচামাল কিনে বাড়ি ফিরতেন। এদিনও তার বিপরীত হয়নি। তার পরদিন সকালে নীলরতন বাবুর স্ত্রী তাকে চা দিয়ে এসে রান্নাঘরে ঢুকলেন। তিনি পুজো শেষ করে চা খেতে খেতে ধর্মমূলক বইখানা নিয়ে পাতাগুলো এপাশ ওপাশ করছেন। ঘড়িতে এখন 9:10। নীলরতন বাবুর স্ত্রী মনে মনে ভাবতে থাকেন, আজ এত সময় ঘরে কি করছেন। সাধারণত তার চা খেতে সময় লাগে মিনিট 10, কিন্তু আজ তা প্রায় 45 মিনিটে এসে দাঁড়িয়ে গেছে। তিনি এখনো ঘর থেকে বের হননি। হঠাৎ ঘর থেকে একটা কাপ ভাঙার শব্দ শুনে নীলরতন বাবুর স্ত্রী দৌড়ে ঘরে যান। গিয়ে দেখেন জানলার দুটো পাল্লা খোলা, আর জানলার সামনে টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে আছেন নীলরতন বাবু। চায়ের কাপ টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে। গতকাল রাতে বর্তমান গ্যারেজ মালিকের সাথে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন নীলরতন বাবু। রাতে খাওয়া তিনি সেখানেই সেরে এসেছেন। সকালে ওইভাবে কথা বলার জন্য অনেক দুঃখ প্রকাশ করেছেন গ্যারেজের বর্তমান মালিক উমাশঙ্কর বাবু। বাড়িওয়ালা এখন মারা গেছেন। তার ছেলে উমাশঙ্কর এখন এই গ্যারেজ তোলার জন্য উঠে পড়ে লেগেছে। নীলরতন বাবুর বাবা উমাশঙ্কর বাবুর বাবার থেকে এই দোকানটি উপহার স্বরূপ পেয়েছিলেন। উমাশঙ্করের উপদ্রবে আজ থেকে প্রায় বছর 15 আগে ভাড়া দেবার ব্যবস্থা করেন। উমাশঙ্কর বাবু একজন সরকারি ব্যাংকে কর্মরত। তিনি তার এক বন্ধুর সাথে হাত মিলিয়ে প্রমোটারির ব্যবসায় নতুন নেমেছেন। বর্তমানে তার বাড়ি ভেঙে একটা ফ্ল্যাট বানাতে তিনি উদ্যোগী। যদিও উমাশঙ্কর বাবু কথা দেন যে তাদের ফ্ল্যাটের নিচে একটা দোকান ঘর নীলরতন বাবুর গ্যারেজের জন্য রাখবে। কলকাতা থেকে মামা বাড়িতে ঘুরতে এসেছে সমদর্শী রায়, সাথে তার কলেজের প্রিয় বন্ধু মনীষ চৌধুরী। মনীষ আর সমদর্শী বাবুর বন্ধুত্ব কতখানি গভীর তা ধীরে ধীরে প্রকাশ পাবে গল্পের অন্দরমহলে। মনীষ কোনোদিন গ্রাম দেখে, তাই তাকে সাথে নিয়ে মুরুন্দিতে মামা বাড়িতে ঘুরতে এসেছে সমদর্শী বাবু। মুরুন্দি বীরভূমের একটা গ্রাম। লাল মাটিমাখা তাল, শিমুল, পলাশের সৌন্দর্য মনীষের মনে প্রথম দেখাতেই ভীষণভাবে দাগ কেটে ফেলেছে। সমদর্শী বাবুর বড় মামা এই গ্রামের পঞ্চায়েত প্রধান। পুলিশ থেকে নেতা সবাই তাকে বেশ মানে। এক কথায় মুরুন্দি গ্রামের সাথে সাথে আশেপাশের গ্রামেও তার বেশ নাম ডাক আছে। বাস থেকে বেলুটি নামার পর মামার নাম বলতেই পায়ে টানা ভ্যান রিক্সা তাদের খুব যত্নের সাথে পৌঁছে দিয়েছে মুরুন্দি গ্রামে। মামা বাড়িতে পৌঁছে সকল বড়দের প্রণাম সেরে নিলেন সমদর্শী বাবু ও তার বন্ধু মনীষ। জন্ম থেকে বড় হয়ে ওঠা কলকাতাতে হলেও বাঙালির ঐতিহ্যকে গাঁট ছড়ার মতো বেঁধে রেখেছেন সমদর্শী বাবু। লম্বায় খুব বেশি হলে 5 ফুট 5, পরনে একটা জিন্স, একটা কুর্তা, গলায় একটা স্কার্ফ জড়ানো, চোখে একটা চশমা আর বেশ সুন্দরভাবে শেভ করা একগাল দাড়ি।
কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেও সাহিত্য তাকে যেন বারবার আকৃষ্ট করে। রহস্যে ভরা গল্প তার প্রথম থেকেই খুব প্রিয়। মামা বাড়িতে এসে স্নান সেরে কান্দরের কাছে গিয়ে বসে আছে বিকেল বেলায়, সাথে মনীষ চৌধুরী। কান্দর এখানকার প্রচলিত শব্দ। কান্দর কথার অর্থ ছোট খালের মতো জলাশয়। এখানকার জমিতে চাষের জন্য এই কান্দরের জল ব্যবহার করা হয়। গ্রামের প্রতিটা প্রান্তে তাদের চোখ ছুটে যায়। মনীষ বলল, এখানে কিন্তু শুটিং এর দারুণ প্লেস। তুই তো যেখানেই যাবি সেখানে তোর সিনেমার শুটিং প্লেস, বললেন সমদর্শী বাবু। তারপর সিগারেটে টান দিতে দিতে সমদর্শী বাবু বলছেন, মনীষ, এই গ্রামে অনেক রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে। আজ রাতে বেরোবি কি গ্রামের রাস্তা ধরে লাল ধুলার রহস্য উদ্ঘাটনে? মজা করে চলেছেন অনবরত। তার সাথে শেষ বিকেলের চাষিদের ঘরে ফেরা, গ্রামের সূর্যাস্ত তাদের দুই বন্ধুর সময় যেন আরো আনন্দে ভরিয়ে তুলল। এবার বাড়ির দিকে ফিরতে হবে, মামা অপেক্ষা করছে হয়তো। সিগারেটটা ফেলে দুজনে রাস্তা ধরে যেতে যেতে গ্রামের পুরনো কথাগুলো সমদর্শী বাবু মনীষকে বলে চলেছেন। মামা বাড়িতে ঢোকার মুখে তারা দুজন একটু থমকে দাঁড়িয়ে গেল। বাইরের গেটের সামনে গ্রামের অনেক লোকজন ভিড় করে আছেন, সাথে পুলিশের গাড়ি। কোনো মতে বাড়ির ভিতরে প্রবেশ করেন তারা। দেখলেন চেয়ারে বসে আছে তার বড় মামা। ঠিক তার বাঁ পাশের চেয়ারে পুলিশ ইন্সপেক্টর অতীন বাবু, আর তার পাশে বসে আছেন গ্রামের কয়েকজন ডাকাবুকো মানুষ। দুজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠানে। তারা ঢুকতেই তার মামা নিত্যানন্দ ভান্ডারী সকলের সাথে পরিচয় করিয়ে দেন। হাত জোড় করে প্রণাম সারেন সমদর্শী বাবু ও তার বন্ধু মনীষ। পাশে দাঁড়িয়ে শুনতে থাকে। গত 2 দিন থেকে অসুস্থ হওয়ার পর আজ সকালে মৃত্যু হয় নীলরতন বাবুর। মালবিকা দেবী থানায় এফআইআর করিয়েছেন যে তার স্বামীর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে বটে। রাতের খাবার খেতে খেতে মামার সাথে সমদর্শী বাবু এই আলোচনায় একটু একটু করে ঢুকতে শুরু করে। নিত্যানন্দ বাবুও জানতেন যে তার ভাগ্নে এসব বিষয়ে একটু উৎসুক, তাই তাকে পুরো বিষয়টাকে বলতে শুরু করলেন। সেদিন সকালে মুখ থুবড়ে টেবিলের ওপরে নীলরতন বাবুকে পড়ে থাকতে দেখেন তার স্ত্রী মালবিকা দেবী। কয়েকজন গ্রামের লোক ডেকে তাকে বিছানা পর্যন্ত নিয়ে শুইয়েও দেন। তার চোখে মুখে জল দেন, ডাক্তার ডাকেন। ডাক্তার এসে ওষুধও দিয়ে যান। তারপরেও নীলরতন বাবু অসহ্য পেটে ব্যথা। কিছুক্ষণ পর বমি শুরু হয়। ধীরে ধীরে কথা জড়িয়ে আসে। চোখ খুলতে পারছিলেন না তিনি। ডাক্তার এসে জিজ্ঞাসা করলেন গতকাল রাতের খাবারের কথা। উত্তরে মালবিকা দেবী বলেন, গতকাল রাতে উমাশঙ্কর বাবুর বাড়ি থেকে খাবার খেয়ে আসেন। তাছাড়াও গতকাল রাতে কিছুটা মদের গন্ধ নীলরতন বাবুর মুখ থেকে পেয়েছিলেন। তারপর সারা রাত সেরকম কোনো অসুবিধে হয়নি। আজ সকালে চা খেতে খেতে হঠাৎ এই অবস্থা। ডাক্তার মতো অবস্থায় তাকে সাময়িক ওষুধ দিয়ে গেলেন আর বললেন পরে এসে দেখে যাবে। মনীষ বলে উঠল, তবে সকালে চা খেয়ে হয়তো গ্যাস হয়েছিল, গ্যাস অতিরিক্ত হওয়ায় মাথায় উঠে মৃত্যু হয়েছে। এতে আবার খুন কোথা থেকে এলো?
প্রতি উত্তরে নিত্যানন্দবাবু বলেন, হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। যদিও মালবিকা দেবীর সাথে বা ডাক্তারের সাথে এ বিষয়ে এখনো কথা হয়ে উঠে নাই। শুধু এইটুকু শুনলাম যে নীলরতন বাবু মারা যাইবার কয়েকদিন আগে তার দোকানের কর্মচারীর সাথে খুব অশান্তি হয়েছিল, তাইপর থেকে সে কাজে আসাও বন্ধ করিয়েছে। তাছাড়া গ্যারেজের এখনকার মালিক উমাশঙ্কর বাবুর সাথেও খুব অশান্তি চলছিল নীলরতন বাবুর। যদিও সেই দিন রাইতে নাকি উমাশঙ্কর বাবুর বাড়িতে বসে সব ঝগড়া অশান্তি মিটিয়ে এসেছিলেন নীলরতন বাবু। এমনকি রাইতের খাবারটাও তারা একসাথে খেয়েছেন। সমদর্শী বাবু মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বললেন, মামা, মাছের কাঁটার ওপরের অংশটা তো আমরা বেছে নির্দ্বিধায় গিলে ফেলতে পারি, কিন্তু সেই মাছের ভিতরের কাঁটাটা আমাদের খুব ভেবেচিন্তে খেতে হয়, আর না হলে গলায় বেঁধে মৃত্যু পর্যন্ত হতে পারে। নিত্যানন্দবাবু বলেন, তার মানে তুই বলতে চাইছিস খুন? হ্যাঁ, খুন হইতে পারে? সাথে সাথে মনীষ মজা করে বলে ফেলল, তুই মাছের কাঁটাটা বেছে খাস সমু? রোজ বিকেলে তো কলেজ স্কোয়ারের জলে গিয়ে হাবুডুবু খাচ্ছিস। সমদর্শী বাবু নিজেকে একটু ঢেকে রেখেই মনীষকে বলল, তুই একটু থামবি? নিজে তো আর এসব নিয়ে মাথা ঘামাবি না। যত সব আজগুবি ভুতুরে গল্প পড়া পাবলিক। আমার মনে হয় যে নীলরতন বাবুর সাথে যাদের প্রত্যেকদিন দেখা বা কাজের সাথে যারা যুক্ত, তাদের সাথে একবার কথা বলা খুব প্রয়োজন। রাতের খাবার খেয়ে হাত ধুতে ধুতে নিত্যানন্দবাবুর বাড়ির টেলিফোনটা বেজে ওঠে। খাবারের টেবিল ছেড়ে ঘরের বাইরে বেরোতেই ডান পাশে টেবিলের ওপর রাখা আছে ফোন। হ্যালো, ফোনটা তুলেই কিছু কথা শুনে নিত্যানন্দবাবু উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি কথা শেষ করার আগেই ফোনটা কেটে যায়। কি হলো মামা, এভাবে ফোনটা রেখে দিলে? আবার কিছু হয়েছে? নিত্যানন্দবাবু ফোনটা রাখতেই সমদর্শী বাবু বলে উঠলেন। তখন নিত্যানন্দবাবু খুব ভাবনার স্বরে বলেন, একটা ধাঁধা বটে। ধাঁধা? বলে উঠলেন সমদর্শী বাবু। হ্যাঁ, একটা অচেনা গলা বটে। দাদাটা বললে ফোনটা কেটে দিল। সন্দেহের সুরে বললেন নিত্যানন্দবাবু। সমদর্শী বাবু বলেন, যে নম্বরটা থেকে ফোনটা এসেছে সেই নম্বরটা ট্র্যাক করা দরকার মামা। তুমি অতীনবাবুকে একটা ফোন করো। আমার মনে হয় যে পুলিশের কাছে এই তথ্যটা দেওয়া খুব সময় সাপেক্ষ হবে না, আর তাছাড়া রহস্যটাও তাড়াতাড়ি বেরিয়ে পড়বে সবার সামনে। মনীষ বলে, আচ্ছা, তা নয় হলো, কিন্তু ধাঁধাটা কি? কি বলতে চাইছে ধাঁধায়? কি ধাঁধা মামা, কি বলছেন তিনি? নিত্যানন্দবাবু বলেন, বলল, বিদায়ের সুর বাঁধা শিবপ্রিয়া ঘরে ধর্ম ভুলে খুঁজো, পাবে গো তারে। সমদর্শী বাবু বললেন, মামা, তুমি তাড়াতাড়ি থানায় ফোন করো, আর আমার সাথে গ্রামের একজনকে দাও, যাকে নিয়ে আমি গ্রামটা ঘুরে এই রহস্যটার উদ্ঘাটন করে তোমায় সাহায্য করতে পারবো। নিত্যানন্দ বাবু বলেন, তুই করবি রহস্য উদ্ঘাটন? মনীষ বলে, মামাবাবু, সমদর্শী কিন্তু অনেক আগে থেকে এসব রহস্য উদ্ঘাটন নিয়ে খুবই আগ্রহী। শুধু শুধু আজ পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি। তাই বলছিলাম, আজ যখন সুযোগটা আছে তবে একবার পরখ করে নেওয়া তো যেতেই পারে। না না, আমি তা বলছি না। ও পারে, সব পারে, কিন্তু এইখানে এসে এইক্ষণ ওর এইভাবে এইসবের সাইড থেকে যুক্ত হওয়াটা কি ঠিক হবে বটে? হবে মামা, সব হবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। শুধু আমার সাথে বিশ্বাসী একজনকে দাও,
আজ রাতেই বেরোবে। আমি তাহলে ঘরে গিয়ে ঘুমোই। না বন্ধু, আজ তোমার ঘুম হবে না। আমার সাথে আজ তোমাকে ভূত দেখতে যেতে হবে। মানে? না না, মানে তুই কি বলতে চেয়েছিস যে এটা এটা কোনো ভূতের কাজ? না 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 না, আমি তবে নেই। আরে চল চল, একবার গ্রামটা ঘুরেই দেখ না। মনীষ খুব সোজা সরল প্রকৃতির মানুষ। কলকাতায় নীলমণি ঘোষ লেনে বাড়ি। ভূতের গল্প পড়া তার অভ্যাস। সাহসী না হলেও সমদর্শী বাবুর সাথে থাকতে থাকতে রাতের বেলায় অনেক অন্ধকার গলিতে বহুবার পা বাড়িয়েছে সে। হয়তো রহস্যের সন্ধানে নয়, তবে সমদর্শী বাবুর দর্শনের জন্য যিনি প্রতিদিন টিউশন ফেরার পথে অপেক্ষা করতেন তার জন্য। ইতিমধ্যে নিত্যানন্দবাবু ভোলাকে ডেকে আনেন। ভোলা নিত্যানন্দবাবুর পাশের বাড়িতে থাকে। বয়স সবে মাত্র বছর 19 হবে। ভোলার বাবা মারা যাবার পর থেকে ভোলাদের পরিবারকে সমস্ত রকম সাহায্য করে আসছেন নিত্যানন্দবাবু। ভোলা উচ্চ মাধ্যমিক দিয়েছে এবছর। বেশ সুগঠিত চেহারা, সাহসী। নিত্যানন্দবাবু ঘর থেকে একটা বড় টর্চ এনে দিলেন, সাথে অতীনবাবুর ফোন নম্বর, আর বলে দিলেন, সমু, এনে অতীন বাবুর নাম্বারটা রাখ। যদি কোনো বিপদে পড়িস বটে, তবে অতীন বাবুকে ফোন করিস, বা বাড়ির নাম্বারে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি। তুই মনে রাখিস বাবা আমার। অতীনবাবুর সাথে কিছুক্ষণ আগে ফোনে কথা বলেছেন নিত্যানন্দবাবু। তাকে পুরো বিষয়টাও জানিয়েছেন এবং ধাঁধার কথাটাও তিনি বলেন। সমদর্শী বাবুর মোবাইল নম্বরও দিয়ে দেন। রাত তখন 8টা হবে। গ্রামে সাধারণত এই সময়ে বেশিরভাগ গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে, কারণ তাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় জমিতে গিয়ে ফসল পরিচর্যার জন্য। ভোলাকে সাথে নিয়ে জীবনে প্রথম রহস্য উদ্ঘাটনে সমদর্শী রায়। হাতে বন্দুক নেই, মনে সাহস আছে। তিনজন মিলে বেরিয়ে পড়লেন গ্রামের পথ ধরে। চারিদিক ঘুটঘুটটি অন্ধকার। জনহীন পথে এভাবে পথ চলার অভিজ্ঞতা মনীষের প্রথম। চারিদিকে ঝিঝি পোকার শব্দ আর শেয়ালের ডাকে সময়টা যেন আরো রোমাঞ্চকর করে তুলেছে। ধান খেতে লাল বেয়ে চলছে তিনজন। যেতে যেতে সমদর্শী বাবু জিজ্ঞেস করলেন, ভোলা, তুমি নীলরতন বাবুকে চিনতে তো? উত্তর এলো, হ্যাঁ গো দাদা, মোদের গ্রামেই থাকতো। মাঝে মাঝে নীলু কাকার দুপুরের খাবার দিয়ে আসতাম গ্যারেজে। কাকা মোরে বিস্তর সাহায্যও করতো। এই তো গেল বছর স্কুলে ভর্তি হওয়ার সময় মোরে 1000 টাকা দিয়েছিল বটে। খুব ভালো লোক ছিল বটে। মনীষ বলল, আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গেলেন? না, আসলে মামা বাবু বলছিলেন যে তোমার বাবা নেই, তাই জিজ্ঞাসা করছি আর কি। বাবা বাবা আনন্দ কাকাদের জমিতে চাষ করত। আমি তখন ক্লাস 5। একটা বর্ষার রাইতে জমিতে আল কাটতে গিয়েছিল বাবা। টর্চটা কিভাবে যেন জলের মধ্যে পড়ে বন্ধ হয়ে যায়। আর আল কেটে সাপের কামড়ে বাবা মারা যায় বটে বাবা। হঠাৎ লাফিয়ে ওঠে মনীষ। কিছু একটা পায়ে লাগলো। টর্চের আলো ধরতেই দেখে একটা ধানের শীষ পায়ে এসে লেগেছে। জলে ভিজে আছে বলে একটু ঠান্ডা অনুভব হচ্ছে।
মনীষ বলে, আমি আমি বরঞ্চ বাড়ি যাই, বুঝলে ভোলা। সমদর্শী বাবু বলেন, এখান থেকে তুই একা বাড়ি যেতে পারবি? যা তবে। প্রথমেই বলেছি, ভূতের ভয়ে রাতে একা বেরোনোটা খুব একটা হয় না মনীষের। আগত্যা একসাথেই চলতে হলো। সমদর্শী বাবু বললেন, আচ্ছা ভোলা, রথিন বা বিনু এদেরকে তো চেনো? ভোলা বলল, হ্যাঁ, খুব ভালো করেই তো চিনি বটে। এরা কেমন? বললেন সমদর্শী বাবু। ভালো লোক বাবু। আগে তো ওই লোকের জমিতে ওই কাজকর্ম করতো, ফাই ফরমাইশ খাটতো। তারপর ওই নীলু কাকা ওদের গাড়িয়ে যে কাজ দেয়। রথিনদা একটু বদমেজাজের বরাবরই, মাথা গরম হইলে কি যে কইরে বসে বোঝা দায় বাবু। আর বিনু? বলল মনীষ। বিনুদা সাদা মাটা গোচ্ছের মানুষ বটে, বেশ শিক্ষিত। ওই 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 MA পাস দিয়ে চাকরি হইল না, শেষটাতে ওই নীলু কাকার গ্যারেজেই। আচ্ছা উমাশঙ্কর বাবু, শুনলাম এখানে নাকি বেশ নামডাক আছে? তা আছে বটে, তবে খুব ভালো বললে মোর মনে হয় না বাবু। খুব ভালো নয়। কেন? জিজ্ঞাসা করলেন সমদর্শী বাবু। মনীষ বলে, তুই কিন্তু বেশ বেশ একেবারে গোয়েন্দার মতো প্রশ্ন করতে শিখে গেছিস সমু। তা তো করতেই হবে মনীষ, প্রতিটা প্রশ্নের মধ্যেই তো ঘুমিয়ে আছে আগামীর উত্তর। মানে? বলল মনীষ, সব জানতে পারবি, শুধু অপেক্ষা নতুন দিনের। ভোলা বলে, আপনি গোয়েন্দা বটে বাবু? সমদর্শী বাবু বলেন, না না, সব কিছু নই, শুধু এটুকু বলতে পারো, সঠিক সত্যটাকে উদ্ঘাটন করে সামনাসামনি দেখার খুব শখ আমার। আচ্ছা ভোলা, তুমি বললে না তো উমাশঙ্কর বাবু লোকটাকে তোমার ভালো লাগে না কেন? সামনে শ্মশান আছে বটে বাবু, বলে উঠল ভোলা। সমদর্শী বাবু মনে মনে ভাবতে লাগলেন, উমাশঙ্কর বাবুর কথাটা কেন বারবার এড়িয়ে যাচ্ছে ভোলা? মনীষ বলল, আচ্ছা আচ্ছা, অন্য কোনো রাস্তা নেই? ভোলা বলে, কোথায় যাবেন আপনারা সেইটাই তো বুঝে উঠতে পারলাম না এখনো। সমদর্শী বাবু বললেন, রথিনদের বাড়ি। রথিন দাদাদের ঘর? সে তো বিস্তর পথ এখনো। ঠিক আছে, তবে এখানে একটু বসে নেওয়া যাক, বলল সমদর্শী বাবু। মনীষ বলে, এখানে? এইখানে? এই অন্ধকারের মধ্যে? তার মধ্যে আবার পাশে শ্মশান? সমদর্শী বাবু বলেন, গভীর অন্ধকারের মধ্যেই তো প্রতিটা রহস্য বীজ বনে মনীষ। কান্দরের পাশে বসে একটা সিগারেট ধরায়, আর ভোলা একটু দূরে গিয়ে বসে। আচ্ছা, ওই ধাঁধাটা কি কিছু মাথায় আসলো? বলল মনীষ। কিছুটা তো পরিষ্কার হচ্ছে, তবে আমার এখন মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে মনীষ। কি? বিনু রথিনের কথা জিজ্ঞেস করতে ভোলা কিন্তু নির্দ্বিধায় সব বলে দিল, কিন্তু উমাশঙ্কর বাবুর কথা বলতে এমন এড়িয়ে গেল কেন? কেন আবার? দেখ, তার মনে হয়েছে যে উমাশঙ্কর বাবু একজন ডাকাবুকো লোক, কোথা থেকে কখন আবার কি করে বসে, সেই জন্যেই হয়তো। না মনীষ, রহস্যটা যেন আরো বেশি জমাট বাঁধছে। একটু ঢাকে বাড়ি পড়লেই আওয়াজ আপনা আপনি বেরোবে। ঢাকের কথা মাথায় আসতেই সমদর্শী বাবুর মাথায় ধাঁধার কথাটা উঠে আসে, আর বললেন, এই মনীষ,
তোর ফোনে ওই ধাঁধাটা লেখা আছে না, বের কর তো। মনীষ ফোনটা খুলে সমদর্শী বাবুর হাতে দিলেন। তিনি ফোনটা নিয়ে পড়া শুরু করলেন। বিদায়ের সুর বাঁধা শিবপ্রিয়া ঘরে। প্রথম লাইনটা পড়ে তিনি ভাবতে ভাবতে সিগারেটে একটা টান দিয়ে বলেন, বিদায়ের সুর বলতে এখানে যদি নীলরতন বাবুর মৃত্যু দেখি আর শিবপ্রিয়াকে যদি ভেঙে দেখা যায় তবে বলা যায় যে শিবের প্রিয়া অর্থাৎ গৌরী। কিন্তু গৌরী কথা শেষ না হতেই মনীষ বলে, শিবের তো 3টে বিয়ে ছিল, তার মানে প্রিয়া তো একটা হওয়া সম্ভব নয়। তা ঠিক বলেছিস, দুর্গাও তো শিবের স্ত্রী। মনীষ লাফিয়ে উঠে, আরে পেয়েছি সমু, হ্যাঁ, আরে দুর্গার আরেক নাম তো উমা। বাহ, বেশ বললি তো মনীষ। মনে হয় আমরা উত্তরের খুব কাছাকাছি পৌঁছতে পারছি। কিন্তু কিভাবে? দেখ, শিবের আর এক নাম হলো শঙ্কর, আর ধর্ম ভুলে খুঁজতে বলা হয়েছে এখানে। তার মানে এর সাথে ধর্মের কোনো যোগসূত্র নেই, অর্থাৎ উমা যোগ শঙ্কর, উমাশঙ্কর। তবে উমাশঙ্কর বাবুই কি নীলরতন বাবুকে হত্যা করেছে? মনীষকে বলল সমদর্শী বাবু। হঠাৎ রাস্তার পাশে রাখা গরুর গাড়ির পিছন থেকে কেউ একজন দৌড়ে পালিয়ে গেল। টর্চের আলো পড়তে দেখা গেল একজন লোক ধুতি পরা, খালি গা, মাথায় একটা গামছা বাঁধা অবস্থায় পালাচ্ছে। সমদর্শী বাবু তার পিছু নিলেও অন্ধকারে মিশে গেল জঙ্গলে। ছুটে আসলো ভোলা। কি হলো, কি হলো বাবু, কি হলো বটে? হ্যাঁ, কি হলো? আসলে আসলে কেউ একজন আমাদের পিছু নিয়েছিল হয়তো। ফিরে আসতে আসতে হঠাৎ একটা শব্দ কানে আসে তাদের। ফিরিয়ে যান আমার আদরের ভাগনা, ফিরিয়ে যান, নইলে কালকে সকালের সূর্য আর দেখতে পাবেন না। ফিরিয়ে যান, ফিরিয়ে যান। পকেটে মোবাইলের রিংটোন শুনে ভয়ে কেঁপে ওঠে মনীষ। মামা বাবু, ফোনটা সমদর্শী বাবুর হাতে দেয়। হ্যালো, বলো মামা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমু সোমু, তোরা কোথায় বাবা, কোথায়? জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ বাবু। আমরা ঠিক আছি মামা, তুমি চিন্তা করো না। আমরা এখন এই কান্দরের পাশে আছি। হ্যাঁ, কোথায়? কান্দরের সামনে? দেখ, যাই করিস না কেন বাবা, খুব সাবধানে থাকিস বটে। বলে ফোনটা রেখে দিলেন। এখন প্রায় রাত 9টা। সমদর্শী বাবু বললেন, ভোলা চলো, আমরা প্রথমে উমাশঙ্কর বাবুর বাড়িতে যাব। উমাশঙ্কর বাবুর নাম শুনতেই ভোলা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর হাঁটতে শুরু করল। কান্দর পার করে কিছুটা গেলে উমাশঙ্কর বাবুর বাড়ি। যেতে যেতে সমদর্শী বাবু বললেন, আচ্ছা ভোলা, উমাশঙ্কর বাবুর কথা জিজ্ঞেস করতে তুমি এমন ঘাবড়ে যাও কেন? কোথায়? না, আমি দেখলাম তোমায় যে দুবার উমাশঙ্কর বাবুর কথা আমি জিজ্ঞেস করেছি সেই দুবারই তুমি এড়িয়ে গেছো। হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি, বলল মনীষ। ভোলা বলল, ওই লোকটার কারণেই মোর বাবা মারা গেছে বাবু। এটা মোর মাও জানে না। মোর বাবা
ওর বাবা উমাশঙ্কর বাবুর কাছ থেকে টাকা এনে আনন্দ কাকার জমিতে চাষ করতো। সেই দিন বাবার সাথে উমাশঙ্কর বাবুর বাড়িতে আমিও গিয়েছিলাম। তো সেদিন বাবার কাছে ধার দেওয়ার সমস্ত টাকা সে মিটাই দিতে বলে, না হইলে জমি সমস্ত ফসল নাকি তা পুরাইয়া দিবে এই বলে সে হুমকি দেয়। বাবা সেই কথা শুনে 2 মাস সময় চেয়েছিল বটে, কিন্তু তার সাথে থাইকা ওই আনন্দ কাকা সেও সময় দিতে তাকে বাধা দেয়। সেই রাত থেকে বাবার চোখে ঘুম ছিল না। রোজ রাইতে জমিতে গিয়ে সে বসে থাকতো জানেন বাবু। তো একদিন রাইতে যেতে গিয়েই সাপের কামড়ে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে ভোলা। তাকে সান্ত্বনা দেয় মনীষ ও সমদর্শী। উমাশঙ্কর বাবুর বাড়ির সামনে আসতেই আবারও সেই একই শব্দ কানে আসে তাদের, ফিরিয়ে যান। আবারও বলছি ফিরিয়ে যান। আশেপাশে সব নিস্তব্ধ। দরজাতে ধাক্কা দিয়ে উমাশঙ্কর বাবুকে ডাকতেই ঘরে একটা বিকট শব্দ শুনতে পান সমদর্শী বাবু। এদিন উমাশঙ্কর বাবু বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী বাপের বাড়ি গেছে। দরজা ধাক্কা দিয়ে খুলতেই দেখেন উমাশঙ্কর বাবু টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে আছেন, রক্তে মেঝে ভিজে গেছে। তাকে ধরে তুললেন সমদর্শী বাবু আর দেখলেন গলার নলিটা দুভাগ করা। তিনি মনীষকে বললেন ইন্সপেক্টর অতীন বাবুকে ফোন করতে আর ভোলাকে ডাক্তার ডাকতে বলতে যাবে। এমন সময় দেখেন ভোলা নেই। উমাশঙ্কর বাবু কিছু বলার চেষ্টা করছিলেন সমদর্শী বাবু প্রতি উত্তরে, কিন্তু তার হলো না। তার আগেই তিনি মারা যান। শুধু তার পাশে রাখা অ্যাস্ট্রেটা সমদর্শী বাবুর হাতে ধরিয়ে দিয়েছিল। সমদর্শী বাবু শুধু জানতে চেয়েছিল কে বা কারা তাকে মারল। শেষ হলো বিজয় দাসের ডেথ সার্কেল উপন্যাসের প্রথম পর্ব। রহস্য সন্ধানী সমদর্শী রায় কীভাবে রহস্যের সমাধান করেন তা জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বগুলি শুনুন এবং আমাদের সাথে থাকুন। নমস্কার।